তার পিছনে টাচ করে তাকে বলছে যে এখন তো টাচ লেগেই গিয়েছে, তুমি তো এখন ক্যাম্পে আসলে তোমাকে রেপও করে দেওয়া হবে। আমি কাঁপতেছিলাম লিটারালি, আমি যাবো শেষ পর্যন্ত আমি আমার দেশের জন্য ফাইট করতে। উনি হচ্ছে জিএম হায়দার, তাদেরকে নাকি সাজিয়ে গুছিয়ে তার সেক্রেটারি রুমে পাঠানো হয়। এখন আসলে হাই টাইম মুখ খোলার জন্য। আমি যখন আমার রাইফেলটাকে দেখি আমি আসলে আই ক্যান নট কন্ট্রোল মাই ইমোশন। শুধুই ক্রিকেট অঙ্গনে নয়, যৌন নিপীড়ন হয় অন্যান্য সেক্টরগুলোতেও। তেমনি শুটিং ফেডারেশনেও এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো জানবো আজকে আমরা জাতীয় দলের খেলোয়াড় তাসমিয়াতি ইমার সাথে। শুটিং ফেডারেশনের তিনি কি দেখেছেন এবং তিনি কেন এখন দলের বাহিরে। তাসমিয়াতি ইমা, আপনাকে বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসের চ্যানেলে স্বাগতম। আসলে আপনার একটা স্ট্যাটাস দেখেছিলাম জাহানারা যখন কথা বলেছে এরপরই, সেই স্ট্যাটাস নিয়ে যদি কিছু বলতেন। আসলে আমি যে জিনিসগুলো ফেস করেছি আমার মনে হয়েছে যে এখন আসলে হাই টাইম মুখ খোলার জন্য। বিকজ আমি হয়তো বা চুপ থাকলে, আমি এখান থেকে সরে গেলে হয়তো বা আমার জায়গায় আরও অনেক যারা শুটিংয়ের যে জুনিয়র্সরা আছে তারা হয়তো বা এই জিনিসগুলো ফেস করবে পরবর্তীকালে। তো আমি চাচ্ছিলাম যে আমি থাকি বা না থাকি, আমার মতন সাফার নেক্সট কেউ যেন আর না করে। জানার যে কথা বলেছে তাই সেখান থেকে আসলে অনুপ্রাণিত হয়ে কি আপনি আসলে এখন কথা বলছেন? হ্যাঁ, আসলে নারী হয়ে একজন নারী অ্যাথলেটকে যখন নারী অ্যাথলেটের এরকম অ্যাসল্ট হ্যারাসমেন্টের যেই ভিডিওটা বা তার বক্তব্য যেগুলো আমি শুনেছি, আমি আসলে তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. As a female athlete like in Bangladesh, এখন এই যুগে আমার মনে হয় যে it's high time to speak for our respect, to speak for whatever is going wrong and to seek the justice. শুটিং ফেডারেশনে আপনি কি আসলে ফেস করেছেন একটু যদি বলতেন পুরো ঘটনাটা। বেসিক্যালি আমি অনেক অল্প টাইমে হচ্ছে ন্যাশনাল টিমে এসেছি। তো আমার এর আগের কমিটি যারা ছিল তাদেরকে আমি পেয়েছিলাম। তো তাদের সাথে যখন আমি ছিলাম, আমি এমনি নর্মালি আমার মতন আমি শুটিং করছিলাম, আমি আমার স্কোর দিয়ে এগিয়ে আসতেছিলাম। তো 5 আগস্টের পরে যেটা আমি ফেস করি, এর আগে কখনো আমি এই ধরনের ইনসাল্ট বা এই ধরনের ডিসরেসপেক্ট আমি কখনো ফিল করিনি। তো 5 আগস্টের পর আমার সাথে যেটা হয় যে যখন তদন্ত চলছিল আর কি, ভারপ্রাপ্ত কমিটির দেওয়ার জন্য বা ভারপ্রাপ্ত যারা এখন কর্মরত আছে, তো তাদের দল আসার আগে সার্চ কমিটি থেকে হচ্ছে তদন্ত চলছিল। তখন আমরা হচ্ছে এনএসসিতে যাই। এনএসসিতে যাওয়ার পরে আমি ছিলাম ফিমেল অ্যাথলেটদের মধ্যে, আমি প্রতিনিধি হয়ে আমি গিয়ে ওখানে হচ্ছে জাস্ট একটা কথা বলেছিলাম যে আমরা যেই দলই আসুক এটা নিয়ে আমাদের আসলে কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা চাচ্ছি যে মেয়েদের সেফটিটা যেন ইনশোর করে দল আসুক। কারণ দেখা যায় যে বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাথলেট যারা আছে, যাদের জন্য আসলে স্পোর্টস সেক্টরটা অনেক বড় একটা ম্যাটার, যাদের জীবিকা নির্ভর করে এটার উপরে, তাদের জন্য আসলে তখন তারা যদি কোনো কিছু ফেসও করে তারা আসলে বলতে পারে না। তো ওই থেকেই আমি আসলে বলেছি। আর এটা বলার আরেকটা রিজন, এনএসসিতে যে বলার আরেকটা রিজন হচ্ছে যে এখন ফেডারেশনে কর্মরত আছে তাকে নিয়ে একটা নিউজ হাইলাইটেড হয়েছিল, তার সাথে একজন নারী অ্যাথলেটের কনভারসেশন, যেটা আর কি কল রেকর্ডটা যেটা আর কি ভাইরাল হয়েছিল, ওইটা থেকেই আর কি না আমাদের যারা ফিমেল শুটার্সরা আছে তারা একটু নিরাপত্তাহীনতাতে ভুগতেছিল। সেই ক্ষেত্রে তাদের প্রতিনিধি হয়ে আমার এই কথাটা বলা। আমি কিন্তু কাউকে মেনশন করে বলিনি, আমি জাস্ট যে বলেছি যে যেই দলই আসুক আমরা চাই মেয়েদের সেফটিটা যেন এনশিওর করে আসুক। তো এটা নিয়ে আর কি কাহিনীটা শুরু হয়। তারপরে হচ্ছে আমাদের এসএ গেমস হওয়ার কথা ছিল, সাফ গেমস হওয়ার কথা ছিল জানুয়ারিতে, যেটা ক্যান্সেল হয়েছে। তো সাফ গেমসের ক্যাম্পে আমাকে কল করা হয় না, আমি টিম থেকে বাদ। কারণ হচ্ছে আমি এই কথাটা বলেছি, আর এটা আমি জানতে পেরেছি হচ্ছে আমাদের ক্লাবে নোটিশ দিয়েছিল যে একটা কম্পিটিশন হবে, তারপরে হচ্ছে সিলেকশন হবে। তো সেই কম্পিটিশনের জন্য আমাকে কোনো কল করা হয় নাই। তো আমি যখন জানতে পারছি যে ক্যাম্প স্টার্ট হয়েছে, তখন আমি আমার ক্লাবকে জিজ্ঞেস করেছি যে আসলে কি হয়েছে, আসল বিষয় আমাকে কেন জানানো হয় নাই। তখন তারা বললো যে আন্ডার 18 যারা তারা আর কি পার্টিসিপেট করতে পারবে। তো যখন ক্যাম্পটা শুরু হয় তখন আমি দেখি যে আমার কলিগ বা আমার এই যে সিনিয়র যারা আছে তারাও ক্যাম্পে আছে। তো আমার কোয়েশ্চেন হলো যে তারা যেহেতু ক্যাম্পে আছে তাহলে ওয়াই নট মি।
তখন আমি এটা নিয়ে ভেঙে পড়ি আসলে যে কি হয়েছে না হয়েছে। পরে ওনারা আমাকে বলে যে আসলে তুমি এনএসসিতে যে কথাটা বলেছো সেফটির বিষয়, এটার জন্য ফেডারেশন থেকে তোমার কোনো মনোক্ষুণ্ণ হয়ে আছে, এর জন্য তোমাকে ডাকছে না বা ওরা তোমাকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে না। তো আমার কথা হলো, আমি যদি এটা বলে থাকি আমার দোষটা কোথায়? আমি তো কাউকে স্পেসিফিক্যালি বলি নাই, কাউকে আমি নাম মেনশন করে বলি নাই। তো এগুলো হওয়ার পর আমি হচ্ছে 2-3 দিন আমি টাইম নিয়ে আমি যেহেতু এটা ছিল আমার ড্রিম, একটা ইন্টারন্যাশনাল খেলা ছিল আমার ড্রিম, আমার মেইন টার্গেট ছিল যে আমি আমার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করব। এটার জন্য দেখা যায় আমি আমার প্রাইম টাইমের 3 বছর আমি স্যাক্রিফাইস করে দিয়েছি। তো আমি হচ্ছে ফেডারেশনে যাই কথা বলার জন্য যে আমি আসলে ক্লিয়ার করি যে আসলে হয়েছেটা কি বা কি। আমি তার সাথে কথা বলার চেষ্টা করি, জয়েন্ট সেক্রেটারি যিনি আছেন তার সাথে আমি কথা বলার চেষ্টা করি। উনি হচ্ছে জিএম হায়দার। তো ওনার সাথে আমি কথা বলতে গিয়েছিলাম এটা ক্লিয়ার করার জন্য যে আসলে আমি যে কথাটা বলেছি এটা আসলে কারো দল হয়ে বা কারো পক্ষ হয়ে কোনো কিছু না, আর আমি কাউকে মেনশন করে বা টার্গেট করেও কোনো কিছু বলি নাই। এটা সে নিজে তার নিজের গায়ে টেনে নিয়ে আমাকে এভাবে সে ইনসাল্ট করলো। তো আমি ওখানে একা যেতে ইচ্ছুক ছিলাম না, সো সেই ক্ষেত্রে আমি আমার মমকে নিয়ে গিয়েছিলাম। তো আমার মম থাকাকালীন সে যে ধরনের ওয়ার্ডস বা যে ধরনের টার্মস সে আমার সাথে মানে কথা বলার সময় যে ব্যবহার করেছে, ইনফ্যাক্ট আমি যে ক্লাবে থেকে শুটিং করছি সেই ক্লাব নিয়েও মানে যা ইচ্ছা তা সে আমাকে বলে। ইনফ্যাক্ট সে আমাকে খুবই ওপেনলি বলে সে এখন যে জায়গাটাতে আছে সেই জায়গাটা থেকে একজন ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়ে সে যেভাবে একটা অ্যাথলেটের সাথে কথা বলেছে এটা আসলে ইনহিউম্যান। বিকজ সে তদন্ত করতো, আমি তো কারো দলে বা কারো সাপোর্টে কথা বলছিলাম না বা আমি কারো এগেনস্টে কথা বলছিলাম না, আমি জাস্ট বলছিলাম মেয়েদের সেফটি মেজারটাকে নিয়ে, দ্যাটস ইট। আর এটা আমার মনে হয় না এটা ক্রাইম। তো আমি এগুলো নিয়ে কথা বলতে গেলাম, যার পরে তারা আমাকে বললো যে তারা না স্পেসিফিক্যালি জয়েন্ট সেক্রেটারি উনি আমাকে বললো যে জি উনি আমাকে বললো যে তুমি এনএসসিতে যে কথাটা বলেছো তুমি জানো না তুমি কি করেছো। তো আমি ওখানে একদম চুপ ছিলাম, বিকজ আমি কাঁপতেছিলাম লিটারালি। তখন আমাকে বলতেছিল যে তুমি যে কাজটা করেছো এটার জন্য আমরা একবার ভাবছি তোমাকে সাসপেন্ড করে দিব। তারপরে আমরা ভাবলাম যে সাসপেন্ড করে কি হবে, তোমাকে আর এখানে রেখেই কি হবে। তারপরে আমাকে বলতেছে যে এখন যদি তোমাকে আমি ক্যাম্পে নিয়ে আসি, তুমি যে কথাটা বলেছো তোমার সাথে তো আমার কিছু হয়নি, আমি তোমাকে কিছু করিনি, তাহলে এখন কমিটিতে যারা আছে তাদের সাথে ডিসকাশনে শুনতে পাওয়া গিয়েছে যে তুমি তো এখন ক্যাম্পে আসলে তোমাকে রেপও করে দেওয়া হবে। এই কথাটা সে আমার মমের সামনে আমাকে বলে। আমি এটা আসলে বলি নাই, কাউকে বলি নাই। ইনফ্যাক্ট একজন রেসপেক্টফুল একজন আমার সাথে কথা বলেছিল কমিটিরই, তো সে অনেক চেষ্টা করেছিল আমার জন্য, কিন্তু আমি তাকেও এই কথাটা বলার সাহস পাইনি। কারণ হচ্ছে যে দিন শেষে উই আর ফিমেলস, অ্যান্ড বাংলাদেশে আসলে যদি তদন্ত কমিটি অ্যাকচুয়ালি তদন্ত করতো তাহলে হয়তো বা এই সিচুয়েশনের তা ফেস করতাম না। তো একটা ভালো ফ্যামিলি থেকে আসার পর যেখানে শুটিং আমার জীবিকা না বা শুটিং আমার বাটার অ্যান্ড ব্রেড না, আমি এখানে আমার প্যাশন থেকে আমার ভালোবাসা থেকে আমি আসছি। এখানে থাকতে থাকতে এনভায়রনমেন্টের সাথে থাকতে থাকতে আমার ভিতরে জিনিসটা গ্রো হয়েছে যে না আই ক্যান ডু ইট, আই ক্যান রিপ্রেজেন্ট মাই কান্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড আই ক্যান বিকজ আই এম বেটার অ্যাট ইট, আই এম গুড অ্যাট ইট। ওখান থেকে আসলে আমার এই জার্নিটা কন্টিনিউ করা। বাট এই নোংরামি আর এইসব কথাবার্তা শোনার পরে আমার মনে হয়েছে যে আমি আসলে আর কন্টিনিউ করতে চাই না। তারপরও আমি মনের বিরুদ্ধে আমি তাদের সাথে কনভারসেশন করার চেষ্টা করেছি, আমি জয়েন্ট সেক্রেটারির সাথে কনভারসেশন করার চেষ্টা করেছিলাম। সে আমাকে বললো যে তুমি হচ্ছে অবশ্যই আমাকে 11টার পরে কল দিত, তাকে যদি আমি রাত 11টার পরে, তো 11টার পরে সে আমাকে কল দিয়ে উল্টাপাল্টা কথা না বললেও সে আমাকে বলতো যে হচ্ছে তুমি তোমার ক্লাব চেঞ্জ করো বা এই করো সেই করো, আর না হলে হচ্ছে তোমাকে হচ্ছে না। তো যখন সে ক্লাব চেঞ্জ করার কথা আমাকে বলতেছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ক্লাব আমি চেঞ্জ করবো, কিন্তু আমি যেই ক্লাবটা হয়ে খেলবো সেই ক্লাবটা কোনটা? সে আমাকে স্পেসিফিক্যালি কোনো ক্লাবের কথা বলতেছে না। আর আমি তাকে ট্রাস্ট করি নাই কমপ্লিটলি, কারণ হচ্ছে যখন আমি তার সাথে ফেডারেশনে কথা বলতে গিয়েছিলাম সে আমাকে অলরেডি বলেছে যে তুমি যে স্টেটমেন্ট দিয়েছো এটার জন্য আমি তোমাকে ভ্যানিশও করে দিতে পারবো, তুমি ইউ আর নোওয়্যার, এখন তুমি কোথাও নাই, দেখো তো তুমি কোথায়, কাদের দলে হয়ে কথা বলছো? আমি তো কারো দলে হয়ে কথা বলি নাই। যে ফিমেলগুলো কথা বলতে পারতেছে না, যাদের জীবিকা নির্ভর করে এটার উপরে, তাদের হয়ে যদি আমি কথা বলে থাকি, আমি যদি শুটিং আজকের পরে নাও করি, আমার মনে হয় না আমার কোনো কিছু যাবে আসবে। আমার খালি মনে একটা আফসোস কষ্ট থাকবে যে আমি হয়তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে
আমি নিজেকে নিয়ে যেতে পারি না। নিজেকে নিয়ে যাওয়া মানে আমার দেশকে নিয়ে যাওয়া, কারণ আমার নামটা যখন আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে থাকবো তখন আমার নামটা উচ্চারণ হবে না, উচ্চারণ হবে বাংলাদেশ। তো আমি বাংলাদেশের জন্য 3টা বছর যেই স্যাক্রিফাইস করেছি, ইন রিটার্নে বাংলাদেশ আমাকে এই রেজাল্ট দিয়েছে। আমার সার্চ কমিটি থেকে আশ্বাস থাকলেও মন্ত্রণালয় আই ডোন্ট নো ওনারা আসলে কিভাবে জিনিসটা দেখছে বা কিভাবে তদন্ত করেছে, বাট আমার মনে হয় যে ওনারা যদি অ্যাকচুয়ালি তদন্ত করার মতন তদন্ত করতো তাহলে এই সিচুয়েশনটা শুটিং ফেডারেশনে আবার হতো না, যেখানে ডকুমেন্ট সহ যার এগেনস্টে এত কমপ্লেন, ডকুমেন্ট সহ যার কাছে নিরাপত্তা নাই মেয়েদের, তাদের হাতে কিভাবে তদন্ত হওয়ার পরে উপদেষ্টাকে ডকুমেন্টস দেওয়ার পরেও কিভাবে তারা এই ফিমেল শুটারদেরকে তারা উনার হাতে তুলে দেয়, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আর যার কারণে আমরা এগুলো ফেস করেছি। আর আমাকে সে এই টার্মটা সে ইউজ করেছে সেখানে আমার মম ছিল, সেও একজন নারী। এই যে শব্দটা যখন ইউজ করা হয় তখন আপনার আম্মু তো আপনাকে কি বলে? আমার মা কি বলবে, শি ওয়াজ স্পিচলেস ওই মোমেন্টে। ওখানে তার সাথে আরো 2-3 জন ছিল, আমি জানি না ওনারা কর্মকর্তা কিনা, কারণ আমি তাদেরকে আসলে ওইভাবে পাইনি কখনো, কারণ আমার জার্নিটা তো খুবই শর্ট পিরিয়ড, আমি আসলে তাদেরকে পাইনি। তো আমি আসলে জানি না তারা কোন পোস্টে আছে বা কি। আমি একজনকে যার সাথে আমার কনভারসেশন হয়েছে, জয়েন্ট সেক্রেটারি, ওনার সাথে কনভারসেশন, তারা ছিল ওখানে প্রেজেন্ট এবং তারা পুরুষ ছিল ওখানে। তো সেখানে আসলে আমরা দুইজন যে কথা বলা, এই সিচুয়েশনটা ফেস করা অনেক এম্বারেসিং, এক পর্যায়ে একটা হ্যারাসমেন্টই বলা চলে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পার্সোনাল টপিক নিয়ে তারা আসলে স্টার্ট করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কি নিয়ে কথা বলতেছে, আমার ফ্যামিলি প্রবলেমস বা যেটাই হোক XYZ, এগুলো নিয়ে তো তাদের কনভারসেশন করার কোনো, আমি অ্যাথলেট, আপনি আমাকে নিয়ে কথা বলেন। আমার যদি কোনো ফল্ট থাকে, ফেডারেশনে আমি যতদিন ছিলাম, ট্রেনার থেকে, জিম ট্রেনার থেকে শুরু করে যারা স্টাফ আছে, তারা বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনো মিসবিহেভ বা আমি কোনো জিম ট্রেনার যিনি আছে সে বলতে পারবে না আমি কোনোদিনও কোনো কিছুতে ল্যাকিং করে আমি কোনো কিছু করেছি। আমি নিঃস্বার্থে নিজের চেষ্টায় আমি এ পর্যন্ত আসছি যতটুকু আমি এসেছি। সো তারপরেও আসলে এগুলা হওয়ার পর আমার মনে হয় যে আসলে মন তো ভেঙে গেছে, বাট আমি একটা কথা বলতে চাই যে আসলে নিরাপত্তা এনশিওর করতে পারেনি, বা এই যে কথাটা যে সে বলার সাহসও রাখে, এইটা তো বলার সাহসে রাখা আসলে প্রয়োজন মানে মনে করি না। যেটা আপনাকে যে শব্দটা ইউজ করা হয়েছে, এরপর কি আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি না, বিকজ আমি তো ফেডারেশনে নেই। আর এর বাইরে তো কিছু আপনি কোনোভাবে কিছু পেয়েছেন কিনা, কোনো হুমকি বা কোনো কিছু? না, এর বাইরে আমি এখন হুমকি পাইনি, বাট আমি যেহেতু এখন কথা বলছি, এই কয়দিন আমি কথা বলিনি, আমি যেহেতু এখন কথা বলছি আমি এখন পেতেও পারি, বাট আমার মনে হয় যে আমার আসলে কিছু যায় আসে না। আর একটি কথা যদি বলি যে আপনাদের যে জুনিয়ররা আছেন, জুনিয়র শুটাররা আছেন, তারাও আপনাকে অনেক নালিশ জানায় বা অনেক কিছু বলে, সেই জায়গা থেকে যদি কিছু কথা শেয়ার করতেন যে আসলে কি কথা আপনার কাছে জুনিয়ররা বলেছে বা ওনাকে নিয়ে একটু যদি বলতেন। আমি আসলে এখন তো ফেডারেশনে নেই, কিন্তু আমি যে তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে ফেডারেশনে 10টার পরে ফোন নিয়ে নেয়, ঠিক আছে, দ্যাটস ওকে, ইফ দ্য জুনিয়রস আর গেটিং ট্রেন্ড তাহলে হচ্ছে আলাদা বিষয়। কিন্তু যারা এখন ন্যাশনাল টিমে আছে বা ন্যাশনাল টিমে যাদেরকে ডেকেছে তারা ম্যাক্সিমামই হচ্ছে ইন্টার ক্লাব শুটার্স। একটা ইন্টার ক্লাব শুটার কীভাবে ন্যাশনাল টিমে আসতে পারে ন্যাশনাল মেডেল ছাড়া? এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। যাই হোক, তারা আসছে। এখন আসার পর আমি ভিতর থেকে যে তথ্য পেয়েছি বা যতটুকু তথ্য আমার কাছে এসেছে যে একদম খোলাসা করে বলেন, যেভাবে আপনাকে বলেছে সেভাবে আপনি বলেন। তো আমি যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে 10টার পরে সাজিয়ে গুছিয়ে লাইক কোনো ছেলে তাদের ডরমিটরি থেকে বের হতে পারবে না, কোনো মেয়ে ডরমিটরি থেকে বের হতে পারবে না, আর হচ্ছে তাদেরকে নাকি সাজিয়ে গুছিয়ে তাদেরকে হচ্ছে সেক্রেটারি রুমে পাঠানো হয়। আমি জানি না এটা কতটুকু সত্য, বাট আমি হচ্ছে এই তথ্যটা আমি পেয়েছি। আর নট জাস্ট দ্যাট, আমি আরেকটা তথ্য পেয়েছি, আমার একজন জুনিয়র শুটার আছে, ফিমেল শুটার, ও অ্যাকচুয়ালি এগুলোতে জড়াতে চাচ্ছে না, ও ফেস টু ফেসও আসতে চাচ্ছে না, কিন্তু ও আমাকে যেটা বলেছে সেটা হলো যে তার পিছনে টাচ করে তাকে বলছে যে এখন তো টাচ লেগেই গিয়েছে, এটা বলে হি ওয়াকড বাই। সো এগুলো মানে জিনিসটা বিষয়টা কি ছিল, মানে মানে শুটিং প্র্যাকটিসের সময় বা নাকি এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ওরা বলছিল যে তারা হাঁটতেছিল, তখন হচ্ছে যে যার পিছনে টাচ লাগছে, লাগার পরে সে এটা বলে সে পাস করে গেছে। ওই মোমেন্টে মানে ইন্টেনশনালি টাচ করে তুমি কি বললেন একটু যদি আবার বলতেন? উনি বলেছে যে টাচ তো লেগেই গেছে, এখন আর কি করার, এই কথাটা বলেছে। এখন আমি জানি না এটা কতটুকু সত্য, বাট এই তথ্যটা আমি পেয়েছি। তো আমার মনে হয় যে আমার পাশাপাশি অনেকেই অনেক কিছু ফেস করছে, অনেক কিছু লেখালেখি করছে, ইভেন লাইক যারা এখন ক্যাম্পে আছে
যদি সার্চ কমিটি তদন্ত করে তারা দেখতে পারবে যে কারা কারা ন্যাশনাল মেডেল আছে বা কারা কারা ছিল। এখন যেটা বর্তমান যে সিচুয়েশন ফেডারেশনের সেটা হচ্ছে যে যেই সাফ গেমসের জন্য যে ক্যাম্পটা ডাকা হয়েছিল সেই ক্যাম্পটা এখন অফ। তারা অফ করে তারা নতুন এখন ক্যাম্প চালু করেছে আন্ডার 18 জুনিয়র ক্যাম্প ডেকেছে। তো জুনিয়র ক্যাম্পে হচ্ছে ম্যাক্সিমামই মেয়ে। তো মেয়েটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে নিরাপত্তা। যারা জানে না বা যারা বুঝে না তাদের কাছে দেখা যাবে যে হুট করে এসেই ওরা হচ্ছে একদম ন্যাশনাল টিম যেখানে প্র্যাকটিস করে সেখানে তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তাদের কাছে ইটস আ লাইক ভেরি বিগ ডিল, ভেরি বিগ ডিল। তো তারা এখন এই সুযোগে তারা যারা কথা বলার চেষ্টা করবে তারা হয়তো বা পারবে না, আবার যারা গা ভাসিয়ে দিবে তারা হয়তো বা শাইন করবে, এরকমই কিছু একটা। এই যে জুনিয়ররা কি এখন কি নিরাপত্তাহীনতা ভুগছে কিনা, যে যেভাবে টাচ করা হচ্ছে বা সাজিয়ে গুছিয়ে সেক্রেটারি রুমে নেওয়া হচ্ছে, এই যে বিষয়গুলোর পর কি জুনিয়ররা মানে আপনারা কি বলেছে যে মানে তারা মানে সিকিউর না, এটা কি বলেছে? আসলে শুটিং ক্রীড়াঙ্গনে যে নারী কেলেঙ্কারি নিয়ে যার সাথে যে কথাগুলো হয়েছে এটার জন্য অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি সেফ বিকজ আমি এটার ভিতরে ছিলাম না, আমি জানি না আসলে কোনটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, বাট আমি অ্যাকিউজও করতে চাচ্ছি না। বাট এটা সত্যি যে একজন যে একবার কেলেঙ্কারিতে জড়িত হয়েছে তার কাছে আসলে ফিমেল অ্যাথলেটরা সেফ না। আর সে যেভাবে আমার সাথে কথা বলেছে, নামটা যদি বলতেন একটু। হ্যাঁ, নামটা আসলে আমি বলতে চাচ্ছি না, কিন্তু অনেকেই জানে, মানে ম্যাক্সিমাম নিউজেই তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তাকে নিয়ে কথাবার্তা হয়েছে, জয়েন্ট সেক্রেটারি। তো এখন ওনাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখন এটা সবাই জানে যে আসলে কি করছে বা কাকে দিয়ে পসিবল। তো আমি চাচ্ছি যে আমাদের উপদেষ্টার কাছে আমাদের ক্রীড়া উপদেষ্টার কাছে আমার একটাই আবেদন থাকবে, সেটা হচ্ছে যে আপনারা সার্চ কমিটি দিয়ে তদন্ত করেছেন, তারপরেও আপনারা এমন একজনের হাতে আমাদের ফিমেল অ্যাথলেটদেরকে তুলে দিয়েছেন যারা সেফ না। ইনফ্যাক্ট আমি নিজেও এই ধরনের কথার শিকার হয়েছি, যেখানে এখন বলে যে ডেড বডির পা এত টাইট করে বাঁধো যাতে কেউ খুলতে না পারে। সেখানে আপনারা কিভাবে একটা লিভিং হিউম্যানকে এরকম একজন নারী কেলেঙ্কারি যার এত কিছু হয়েছে সে যেভাবে ওপেনলি আমাকে এভাবে বলছে তার হাতে আপনারা তুলে দিলেন। আমি চাচ্ছি যে আপনারা এটা একদম ভালোভাবে তদন্ত করেন এবং আমাদের যে জাস্টিস, আমাদের যে রাইটস, যে কষ্ট করে আমরা আমাদের রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, আমরা যে কষ্টটা করে আমাদের রাষ্ট্র নিয়ে যুদ্ধ করতেছি সেটাতে যাতে আমরা সাকসেসফুল হতে পারি। আমি আপনার কাছে শেষ প্রশ্ন করি যে আসলে এত কিছু হলো, আপনি যেহেতু একজন, আপনার ব্যাকগ্রাউন্ডও ভালো, আপনি ভালো শুটার, আপনি কি আবার জাতীয় দলে ফিরতে চান কিনা? জাতীয় দলে আমি অবশ্যই ফিরতে চাই, বিকজ এটা আমার একটা ইমোশনের জায়গা। সত্যি কথা বলতে আমি যখন আমার রাইফেলটাকে দেখি আমি আসলে আই ক্যানট কন্ট্রোল মাই ইমোশন, বিকজ আমার ন্যাশনাল টিমে আসার জার্নিটা অনেক টাফ ছিল। ইট ওয়াজন্ট ইজি বিকজ আমি ছিলাম সিভিল ক্লাব থেকে, আমি বিকেএসপি থেকে আসি নাই, আমি হচ্ছে কোনো সার্ভিস ক্লাব থেকেও আসি নাই, আমার কোনো এখান থেকে কোনো আর্নিংও হচ্ছে না। আমি এটা মানে অ্যাবসলিউটলি করেছিলাম হচ্ছে আমার নিজের ভালোবাসা থেকে, নিজের প্যাশন থেকে। তো আমি অবশ্যই চাবো যে আমি জাতীয় দলে ফেরত আসি, কারণ আমার কোনো ব্যাড রেপুটেশন নাই ফেডারেশনে। আমি যতদিন ছিলাম কেউ বলতে পারবে না যে আমার কোনো একটা ব্যাড রেপুটেশন আছে, বিকজ আই ডোন্ট শিট হোয়ার আই ইট। তো আমি আপ্রাণ চেষ্টা করে এত দূরে আসছি। আমার কোচ ছিল, সে আমাকে গাইড করেছে, তার হেল্পে আমি এত দূরে এসেছি। নিজের চেষ্টায়, নিজের অনবরত চেষ্টায়, যোগা থেকে শুরু করে আপনার হচ্ছে সিলভা মেথড, এভরিথিং যেটা আমাদের শুটিং করতে যেটা প্রয়োজন সব কিছু আমি নিজের পার্সোনাল এক্সপেন্সে আমি করেছি। তো এটা আসলে আমার একটা ভালোবাসার জায়গা। অবশ্যই আমি চাবো ফেরত যাই, অবশ্যই আমি চাবো বাংলাদেশের জন্য, যেহেতু এত দূরে আমি আসছি, অবশ্যই আমি চাবো আমার দেশকে আমি গ্লোবাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতে। কিন্তু এখানে যদি সেফটি মেজার্স না থাকে তাহলে আমি হয়তো বার এখানে ফেরত আসবো না। আর অলরেডি তারা আমাকে একবার বলেছে যে তারা আমাকে সাসপেন্ড করবে উইদাউট এনি স্পেসিফিক সলিড রিজন। তো আমি আসলে এটা নিয়ে অনেক শেকেন, মানে আমি জানি না আমি আসলে কীভাবে বলবো। যদি আমার ভাগ্যে থাকে আমি আবার ব্যাক করব, আর যদি না হয় তাহলে এখানে আমার ইতিহাস। এই যে আপনি নিজে এইসব নিয়ে কথা বলছেন, কতটা ক্ষোভ থেকে আসলে কতটা হালকা লাগছে এখন?
অ্যাকচুয়ালি ক্ষোভ ছিল অনেক, কারণ এর আগেও আমি ফেভারিটিজমের শিকার হয়েছি। 3টা কান্ট্রি, ইনফ্যাক্ট 3টা কান্ট্রি বাদ একটা কান্ট্রিতে আমার যাওয়া হয়েও হয়নি, তো ফেভারিটিজমের শিকার হয়েছি। এখন তো ওটা তারপরও সংস্কার করেছিল, কিন্তু এখন এটা আসলে মানে নেক্সট লেভেল। কোনো দোষ ছাড়া যখন একটা মানুষকে দোষী বলে বের করে দেওয়া হয়, এই জিনিসটা আসলে অনেক বেশি পেইনফুল। একজন অ্যাথলেটের জন্য এটা অনেক বেশি পেইনফুল, বিকজ আমরা তো সব কিছু সাইডে রেখে, স্পোর্টস ওয়ার্ল্ডটা হচ্ছে একদম ডিফারেন্ট। আমরা সব কিছু সাইডে রেখে আমরা হচ্ছে আর কি স্পোর্টসটা নিয়ে আগাই। বাধ্যকতা থাকে অনেক, ফ্যামিলি মানতে চায় না, হ্যাঁ সামাজিকতা তারা মানতে চায় না, কারণ বাংলাদেশের স্পোর্টসটাকে ওইভাবে হাইলাইট করে না। আর শুটিং স্পোর্টটা হচ্ছে একটা এলিট স্পোর্ট, স্টিল এটা ব্যয়বহুল স্পোর্ট, স্টিল এটাতে কেউ সাপোর্ট দিতে চায় না, কারণ বাংলাদেশে এটার তেমন কোনো প্রচলন নেই। তো ওইখান থেকে আমি এগেইনস্ট অল দ্য অডস আমি এত দূরে এসেছি, কারণ আমার মায়ের সাপোর্ট ছিল, আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। তারপরেও যখন এখন দেখলো যে আসলে এত কিছু করার পর আমি দিন শেষে আমার ঘরে এসে আমার ভেঙেই পড়তে হচ্ছে এই জিনিসটা নিয়ে, আমি মেন্টালি মানে আনস্টেবল হয়ে যাচ্ছি, তখন আসলে আমার ফ্যামিলি থেকে বলছে যে তোমার আসলে এখানে আগানোটাই শ্রেয়। কিন্তু অবশ্যই অ্যাজ আ স্পোর্টসম্যান আমি চাবো শেষ পর্যন্ত আমি আমার দেশের জন্য ফাইট করতে, because I'm not just Tasmayati. When I'm in an international platform, I'm not Tasmayati, I'm Bangladesh. কিছু বলারই ভাষা নেই। ইমার কান্না আপনারা ক্যামেরার মধ্যে দেখছেন। শুটিং ফেডারেশনের ভিতরের যারা আছেন বর্তমানে খেলছেন, তারা ভয়ে মুখ খুলতে পারছেন না সেই ক্যারেক্টারটার জন্য। ইমাদের চাওয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেভাবে ক্রীড়াঙ্গনকে সুন্দর করে রাখছেন, বা তার যে স্বপ্ন বা তার যে অক্লান্ত পরিশ্রম করছেন বিসিবিতে, আমরা জানি যে বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই তদন্ত কমিটিতে যারা আছেন তারা কিন্তু খুবই বিচার বিভাগের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তারা কিন্তু কঠিনভাবে এটা দেখবেন, এবং ইমার যে চাওয়া ক্রীড়া উপদেষ্টা যেন এই ব্যাপারটাকে ঘিরে এই ব্যাপারটায় সঠিক তদন্ত করে সঠিক শাস্তি প্রকাশ করে, এবং যেন তারা আবারও দেশের জার্সি পরে বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে পারে, সে প্রত্যাশাই তিনি করছেন ক্রীড়া উপদেষ্টার কাছে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।